এই যে নেপাল, এই যে ভারত, এই যে নেপাল, এই যে ভারত, এই যে নেপাল, এই যে আমার ভারত। সান্দাকফু রাস্তা দিয়ে বডি ম্যাসাজ করতে করতে আসার পর এই দৃশ্য যদি না পেতাম তাহলে সত্যি খুব মিস করতাম। জাস্ট দারুণ, মানে এর জন্যই সবাই সান্দাকফু আসে, আর বহু মানুষ তো হেঁটে আসছে ট্রেকিং করে। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্ট, ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, আর পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু। আর এই তিনটের মিশ্রণ যদি এক জায়গায় ঘটে তাহলে যে ঠিক কি আবেগপূর্ণ অবাকের প্রস্ফুটন ঘটবে তা বলে বোঝানো একটু দুষ্কর। হ্যাঁ, আজকের গল্প পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম স্থান সান্দাকফু নিয়ে, যেখান থেকে পৃথিবীর 5টি উচ্চতম পর্বতশৃঙ্গে 4টিরই দর্শন সচক্ষে সশরীরে করে এলাম। কিন্তু এই জার্নি একদমই সহজ ছিল না। দুর্ধর্ষ রাস্তায় অকৃত্রিম বাদ সাধন, উষ্ণতা 25 থেকে শূন্যে পৌঁছে যাওয়ার প্রাকৃতিক অঘটন এই সুন্দর যাত্রায় লাগাম টেনেছিল। কিন্তু আমরাও থামার মানুষ নই। শেষমেশ পৌঁছে গেলাম 11,930 ফুটে এই এভারেস্ট, মাকালু লোৎসে ও কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে উপভোগ করার জন্য। তবে গল্পের শুরুটা করি একদম শুরু থেকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বিশ্বরূপম লাইভে। আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই এবং সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি এই চ্যানেলের মাধ্যমে। তো এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান যাবে। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে সান্দাকফু যাওয়ার বিষয়ে একটু সাম্যক ধারণা দিয়ে নিই। সান্দাকফু ভ্রমণ মূলত 2 নাইট 3 ডেজের হয়ে থাকে, তবে ফালুট যেতে চাইলে 1 নাইট এক্সট্রা নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে 3 নাইট 4 ডেজের ট্যুর প্ল্যান হয়ে থাকবে। ডে 1-এ এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুকিং করে বা শেয়ারে ব্রেক জার্নি করে পৌঁছে যেতে হবে মানেভঞ্জন, এবং সেখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে, যেহেতু সান্দাকফু সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। তারপর এখানকার লোকাল ট্যাক্সি অ্যাসোসিয়েশন থেকে বোলেরো বা মার্শাল বা জিপ অথবা 80 বছরের পুরানো ল্যান্ড রোভার গাড়ি বুকিং করে প্রথম দিনে 12 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছাতে হবে টুমলিং পর্যন্ত। 1 নাইট স্টে করতে হবে। তারপর ডে 2-তে টুমলিং থেকে 19 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছাতে হবে সান্দাকফু এবং নাইট স্টে করতে হবে সান্দাকফুতেই। এবং ডে 3-তে চাইলে কেউ ফালুট যেতেও পারেন এবং সেখানে নাইট স্টে করতেও পারেন। ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লোজ দেখা যায়, তবে আমরা ফালুট যাইনি এবং ডে 3-তে ব্যাক করেছিলাম এনজিপি এবং সেখান থেকে নিজের বাড়ি। আজকের ভিডিওতে জার্নি ও প্রাকৃতিক দৃশ্য তো থাকবেই, সঙ্গে থাকবে হোটেলের ডিটেলস এবং মাত্র 3,650 টাকায় কীভাবে সান্দাকফু ট্যুর প্ল্যান করা যায় সেই বিষয়ে সাম্যক ধারণা। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমাদের জার্নির প্রথম দিন পৌঁছাতে হবে মানেভঞ্জন। সেটা 2টো রাস্তা দিয়ে পৌঁছানো যায়। এক মিরিক হয়ে সুকিয়া হয়ে মানেভঞ্জন। শিলিগুড়ি থেকে শেয়ারে গেলে মিরিক অবধি 150 টাকা পার হেড, মিরিক থেকে সুকিয়া পোখরি অবধি শেয়ারে 100 টাকা পার হেড, এবং সুকিয়া পোখরি থেকে মানেভঞ্জন 50 টাকা পার হেড শেয়ারে আপনি পৌঁছাতে পারেন। এছাড়াও শিলিগুড়ি থেকে ডিরেক্ট সুকিয়ার গাড়ি থাকে মাঝে মধ্যে, সেই গাড়ি যদি পেয়ে যান তাহলে 250 টাকাতেই আপনি সুকিয়া পৌঁছে যাবেন এবং সেখান থেকে 50 টাকা শেয়ারে দিয়ে মানেভঞ্জন পৌঁছাতে পারেন। এছাড়াও কিছু সরকারি বাস আছে যেগুলো মিরিক হয়ে দার্জিলিং যায়, তো সেই বাসে উঠেও আপনারা পৌঁছে যেতে পারেন সুকিয়া পোখরি। তবে এক্ষেত্রে বাস টাইমিং আমার জানা নেই। এবার যদি আসি অন্য পথে, তাহলে কার্শিয়াং ও ঘুম হয়ে পৌঁছাতে হবে সুকিয়া পোখরি এবং সেখান থেকে মানেভঞ্জন। শেয়ার গাড়িতে যদি ঘুম স্টেশন আসেন তাহলে ভাড়া লাগবে 150 টাকা আর বাসে 90 টাকা, এবং ঘুম স্টেশন থেকে সুকিয়া চলে আসুন শেয়ারে 60 টাকা দিয়ে বা বাসে 30 টাকা দিয়ে। তারপরে সুকিয়া থেকে মানেভঞ্জন পৌঁছে যান 50 টাকা শেয়ার গাড়িতে। আমাদের জার্নি শুরু শিলিগুড়ির সরকারি বাসে। সান্দাকফু যেতে হলে যদি শেয়ারে যেতে হয় তোমাকে শিলিগুড়ি থেকে যে কোনো বাসে করে যেতে হবে সবার প্রথমে ঘুম স্টেশন অবধি, এবং সেখান থেকে তোমার শেয়ারে যেতে হবে মানেভঞ্জন অবধি। তো আমরা এখন শিলিগুড়িতে আছি, এখন বাজে 5:55 এবং উঠে পড়েছি দার্জিলিংয়ে সবার প্রথমের বাস, যেটা 6টায় ছাড়ে। একদম সকাল সকাল বেরিয়েছি, 6টায় ছাড়ে। এখান থেকে ঘুম অবধি আমাদের টিকিটের ভাড়া নিল 90 টাকা করে, যদিও দার্জিলিং অবধি এটার ভাড়া হচ্ছে 103 টাকা।
যেহেতু ঘুম অবধি নিয়েছে এবং 4 নাম্বার কাউন্টার থেকে টিকিট দিয়েছে, তো তার জন্য অনেকটা পেছনে দিয়েছে। যাদের দার্জিলিং ছিল তাদের আগে দিয়েছে, তো পেছনের দিকে বসলাম আমরা 21 নাম্বার 22 নাম্বার। একদম কাটে কাটে বাজে 6:01 বাস আমাদের ছেড়ে দিল, এবং সবথেকে ইজিয়েস্ট ওয়েতে এবং সবথেকে কম খরচে কীভাবে পৌঁছাবে সেটাই কিন্তু এই ভিডিওতে থাকছে, তো দেখতে থাকো। মাত্র 90 টাকায় পৌঁছে গেলাম ঘুম স্টেশন। সময় লাগলো প্রায় 3 ঘন্টা। তো আমরা এখন ঘুম স্টেশনের সামনে আসলাম। আমাদের মোটামুটি সময় লাগলো 2.5 ঘন্টা। এখন বাজে 8:30। বললো সেন্ট্রাল ব্যাংকের সামনে গিয়ে দাঁড়াতে, শেয়ারিংয়ে মানভঞ্জন যেতে হলে ওখান থেকে গাড়ি পাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ঘুম স্টেশন। তো চলো সেন্ট্রাল ব্যাংক, এই যে সেন্ট্রাল ব্যাংক। দার্জিলিং থেকে শেয়ার গাড়িগুলি ভায়া ঘুম হয়ে সুকিয়াপোখরি বা মিরিক যায়। প্রায় 30 মিনিট ওয়েট করার পর শেয়ার গাড়ি আসার কোনো ভাব না দেখেও উঠে পড়লাম লোকাল বাসে। ঘুম স্টেশনে এখানে 8 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকলাম, কিছুই পেলাম না। তো একটা বাস পেয়েছি দার্জিলিং থেকে তোমার মিরিক অব্দি যাচ্ছে। তো সেই বাসে করে চলে যাবো সুকিয়াপোখরি, এবং সুকিয়াপোখরির থেকে মানেভঞ্জনের শেয়ার গাড়ি পেয়ে যাবো। ওখান থেকে 50 টাকা করে নেয়। এখানে বাসে দেখি কত করে নেয়। ঠিক আছে, যে বাসে আমরা এখন উঠে পড়েছি, বাস মোটামুটি খালি আছে। এখান থেকে আমরা যাবো সুকিয়াপোখরি। প্রায় 45 মিনিটে আমাদের লেপচা জগৎ হয়ে পৌঁছে দিল সুকিয়াপোখরি। তো আমরা সুকিয়াপোখরি চলে এসেছি। এখান থেকে এই যে এই মারুতি ভ্যানগুলো, এগুলো যাবে মানেভঞ্জন। তোমার ঘুম স্টেশন থেকে সুকিয়াপোখরি হচ্ছে 12 কিলোমিটার। 8 ঘন্টা সময় নিল বাসে এবং 30 টাকা করে নিল। আর এখান থেকে মানেভঞ্জন অবধি তোমার 50 টাকা করে নেবে পার হেড। এই মারুতি ভ্যানগুলো যাবে এখান থেকে মানেভঞ্জন 7 কিলোমিটার। তো আমরা এখন যাব মানেভঞ্জনের দিকে। এখান থেকে জল ও কিছু ফাস্টফুড নিয়ে উঠে পড়লাম এক কাকার মারুতি ভ্যানে। এই মারুতি ভ্যান আমাদের নিয়ে যাবে মানেভঞ্জন। দূরত্ব 7 কিলোমিটার, কিন্তু সময় লাগলো প্রায় 1 ঘন্টা। কারণ রাস্তা এত বাজে ও আমাদের ড্রাইভার কাকা শুধু স্টার্ট বন্ধ করে নিউট্রালে গাড়ি চালাচ্ছিল তেল বাঁচানোর জন্য। লেট তো হলোই, আর আমরা গাড়ির কাকার নামও দিলাম নিউট্রাল কাকা। যাই হোক, 11:15-তে আমরা মানেভঞ্জনে এসে পৌঁছালাম। এখান থেকে সান্দাকফু পৌঁছাতে আমাদের বুকিং করতে হবে লোকাল বোলেরো বা ল্যান্ড রোভার। তো আমরা এখন আছি মানেভঞ্জন, এই যে সিঙ্গলীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সামনে। এখান থেকে তোমাকে ল্যান্ড রোভার বা বোলেরো গাড়ি বুকিং করতে হবে। আমি তোমাদেরকে 4টা দেখাচ্ছি। এখানে আগে গাড়িটা আগে বুকিং হবে, তারপরে ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওখানে এন্ট্রি হবে। তারপরে মানে ওখানে তোমাকে এন্ট্রি করতে হবে তোমার আধার কার্ড দেখিয়ে, তারপরে এখান থেকে সামনে যেতে হবে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। মানেভঞ্জন থেকে সান্দাকফু শুধু ড্রপ 4000 টাকা এবং আপ ডাউন 4500 টাকা। আর এক রাত স্টে করলে ড্রাইভারের নাইট হল্ট চার্জ 1000 টাকা। আর এক রাতের পরে দ্বিতীয় ও তৃতীয় রাতের জন্য পার নাইট 1500 টাকা করে বাড়তে থাকবে ড্রাইভারের নাইট হল্ট চার্জ। আমাদের প্রথমে প্ল্যান ছিল প্রথম রাতেই সান্দাকফু থাকবো এবং পরের দিন ফেরত আসবো। সেক্ষেত্রে একটা গাড়ি 4500 টাকা প্লাস 1000 টাকা ড্রাইভার কস্ট, অর্থাৎ 5500 টাকায় হয়ে যেত। কিন্তু ঘটনা ঘটে গেল অন্য, সেটা আসছি একটু পরে। আগে ব্রেকফাস্টে একটু করে নিই চাউমিন দিয়ে। এই সেই 80 বছরের পুরানো ল্যান্ড রোভার। তবে এটা এক ধরনের ল্যান্ড রোভার যেটার পেছন দিকে সিট সামনের দিকে মুখ করা আছে। আর একটা ল্যান্ড রোভার আছে এই যে, যেটা সাইডের দিকে করা আছে। ঠিক আছে, এটা সেই 70-80 বছরের পুরানো ল্যান্ড রোভার। তো আমরা এখান থেকে ল্যান্ড রোভার আর নিলাম না, বোলেরো গাড়ি নিলাম। এবং আজকে এখান থেকে একটা জলের 5 লিটারের ক্যান তুলে নিচ্ছি। আর গাড়িটা বোলেরো গাড়িটা একটু ওপরে। ল্যান্ড রোভার নিলাম না একটাই কারণ, সেটা হলো এখন হচ্ছে মেঘলা করেছে এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর ল্যান্ড রোভারে কিন্তু কাচ নেই, মানে তোমার হাওয়া প্রচণ্ড ঢুকবে। তার জন্য বোলেরো গাড়ি নিলাম, এবং বোলেরো গাড়ি ওপরে আছে, আমাদের একটু হেঁটে যেতে হবে। ড্রাইভার চা খেতে গেল, আমাদেরকে বললো ওপরে যেতে, গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে, তো সেই গাড়িতে গিয়ে বসতে হবে। তো চলো এখান থেকে আমরা আপাতত এখান থেকে বেরিয়ে গেলাম। এখানেও খাওয়ার দাম প্রচুর। 170 টাকা নিল চাউমিন, সে চাউমিন একদম বাজে, খাওয়ার মতোই নয়, যা তা অবস্থা। যাই হোক খেলাম, খেয়ে এখন যাবো হচ্ছে সান্দাকফু। চলো। মানেভঞ্জনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানে 20 টাকা আপনাকে দিতে হবে। তার আগে কিন্তু গাড়ি বুকিং করে নিতে হবে, এবং গাড়ির এখানে ভেহিক্যাল নাম্বার দিতে হবে, ড্রাইভারের নাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছু দিতে হবে। আর তুমি কোথায় কোথায় থাকবে, কোন লজে থাকবে, তো এটা দিতে হবে। আমাদের তো এখনও বুক করা নেই, তো লজটা এখনও দিচ্ছি না। তার আগে জেরক্স লাগবে তোমার আধার কার্ডে। ঠিক আছে। আমাদের জার্নি শুরু করলাম দুপুর 12টায় এবং শুরুতেই এলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কাউন্টার।
যেখানে পার হেড পার ডে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে স্টে করার জন্য আপনাকে গুনতে হবে 120 টাকা করে এবং গাড়ি প্রতি 400 টাকা। তবে আমাদের হয়ে গেল সমস্যা, যদিও দুপুর 2টো পর্যন্ত মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার গেট খোলা থাকে, তবুও আজ আমরা ডিরেক্ট সান্দাকফু পৌঁছাতে পারবো না, কারণ প্রতিদিন ডিরেক্ট সান্দাকফু যাওয়ার গাড়ির একটা লিমিট সেট করা আছে। জানুয়ারিতে 10টা, ফেব্রুয়ারিতে 10টা, মার্চে 15টা, এপ্রিলে 25টা, মেতে 20টা, জুনে 10টা, জুলাই আগস্ট বন্ধ, সেপ্টেম্বরে 10টা, অক্টোবরে 20টা, নভেম্বরে 15টা এবং ডিসেম্বরে 25টা। আর আজকের দিনের গাড়ির লিমিট 12টার আগেই ক্রস হয়ে গেছে। তোমার মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার যে লাস্ট গাড়িটা, পারমিশনের লাস্ট টাইমিংটা দুপুর 2টো। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে প্রতি মাসে ডাইরেক্ট সান্দাকফু যাওয়ার জন্য এখান থেকে একটা লিমিট সেট করে দিয়েছে যে এতগুলো লিমিটেরই গাড়ি যেতে পারবে এখান থেকে ডাইরেক্ট। একদিন টুমলিং থেকে গেলে আবার অসুবিধা নেই, কিন্তু এখান থেকে লিমিট সেট করে দিয়েছে, যেরকম অক্টোবরে 20টা, নভেম্বরে 15টা, ডিসেম্বরে 25টা, এরকম করে। তো আমাদের লিমিট এখানে আমরা 12টার সময় আসলাম, আমাদের লিমিট নাকি 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে যেতে দিল না, আমরা এখন আজকে টুমলিংয়ে গিয়ে থাকবো, তারপরে কালকে ওখান থেকে যাবো হচ্ছে সান্দাকফুর দিকে। চলো কি আর করা যাবে, একদিন এক্সট্রা লেগে গেল। আমরা ভেবেছিলাম এখান থেকে আরেকটা জায়গাতে যাব, কিন্তু সেটা আর হচ্ছে না, এখানে 2 দিন যাচ্ছে। চলো এই জিনিসটা মাথায় নিয়ে এসো। মানেভঞ্জন থেকে সবার প্রথমে চিত্রে, তারপর লামাইদুরা, তারপর টুংলু হয়ে টুমলিং এবং নেক্সট দিন টুমলিং থেকে গৌরীবাস ও কালীপোখরি হয়ে সান্দাকফু পৌঁছাতে হবে। যাই হোক, এসব ভাবতে ভাবতে মানেভঞ্জন থেকে ওপরের দিকে উঠতে থাকলাম। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, আর তোমার সান্দাকফুর দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার। কিন্তু সান্দাকফুর দূরত্ব দিয়ে আমার আর কী হবে বলো, সান্দাকফু তো যাচ্ছি না আজকে। তো চিত্র অবধি হেভি খাড়াই, মানে কি প্রচণ্ড খাড়াই। আমি দেখতে পাচ্ছ পিছন দিকে হেলে আছি, এতটা খাড়াই। আর নিচে মেঘলা ছিল, ওপরের দিকে রোদ্দুর আছে, শুকার হে। দেখি কি হয়, চলো। 3 কিলোমিটার চলার পর এসে পৌঁছালাম চিত্রে। এখানে আছে একটা মনেস্ট্রি। কখনো রোদ্দুর, কখনো মেঘ, এটাই সান্দাকফুর খেলা এবং এটাই পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম স্থানের খেলা। তবে আমরা এখন সান্দাকফুতে পৌঁছাইনি, আমরা আছি চিত্রেতে। আমার পিছনে দেখতে পাচ্ছ চিত্রে মনস্ট্রি, যেটা এখনই তালা মেরে চলে গেল। একটু আগে, মানে আমি আসার 5 মিনিট আগে তালা মেরে চলে গেল। আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমি ভাবলাম যে কি হবে না হবে, গেলাম দেখলাম যে তালা মারা আছে। তবে তোমরা যদি একটু সকাল সকাল আসো তাহলে চিত্রে মনস্ট্রিতে তোমরা দেখতে পাবে, ঘুরতে পারবে এবং সামনে এটা মংদের থাকার জায়গা। তো চলো সঙ্গে থাকো, আরও সমস্ত কিছু দেখাবো, টোটালটাই পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। এখান থেকে বেরিয়ে এলাম এবং রাস্তায় পড়লো লামাইদারা। লামাইদারা থেকে আরও সামনে এগিয়ে এলে পড়লো টংলু। তো এখন আমরা নামলাম টুংলুতে। টুংলু আসতে আসতে এখন বাজে হচ্ছে 1:10, মানে 1 ঘন্টা 10 মিনিট লাগলো, মাঝখানে দাঁড়িয়ে আসলাম। আরেকটা কথা, সেটা হচ্ছে সান্দাকফু কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ট্রেকিং স্পট। তো এই যে ট্রেকিং করে আসছে এনারা, তো ওনারা ট্রেকিং করছে প্লাস ভিডিও করছে। এবার আমার তো ট্রেকিং নয়, আমার গাড়িতে সামনে নাকি একটা লেক টাইপের আছে, তো সেই লেকটা দেখবো, ঠিক আছে। তো চলো দেখি। এখান থেকে তো এখন আর কিছু দেখা যাচ্ছে না, তবে এখানে একটা হোমস্টে আছে, সেই হোমস্টেতে তোমরা থাকতেও পারো। অনেকে টুংলুতে থাকে, তবে টুংলু থেকে টুমলিংটা ইম্পর্টেন্ট, টুমলিংয়ে অনেকে থাকে। আর এখান থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ। টুংলু থেকে আমরা চলে এলাম আজকে আমাদের গন্তব্যস্থল টুমলিংয়ে। টুমলিং 10,000 ফিট। এখানে বেশ কয়েকটা হোমস্টে আছে থাকার জন্য, শিখর লজ, সৎকার লজ, অনিতাস হোমস্টে, শেরপা হোমস্টে, দাওয়া লজ ইত্যাদি। এখানে সিদ্ধার্থ লজ আছে, সিদ্ধার্থ লজ 1300 টাকা করে ফুডিং লজিং বলছে। আর তোমার ওই সাইডে যে গ্রিন প্যারাডাইস, ওটা তোমার 1100 টাকা করে। এই যে সিদ্ধার্থ লজ, এই সাইডে নেপাল, আর রাস্তার এই সাইডে হচ্ছে ইন্ডিয়া।
আমরা খুঁজতে খুঁজতে গিয়েছিলাম গ্রিন হিল প্যারাডাইস। 1100 টাকাতে আমাদের দুজনার ফুডিং লজিংয়ের ব্যবস্থা এনারা করে দিলেন। এই যে আমাদের রুম, 4 বেডের রুম। এটাতে দুজন শুতে পারবে, এটাতেও দুজন শুতে পারবে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে। চলো বাথরুমটা দেখে নিই। বাথরুমে কিন্তু গিজার নেই, গরম জল হয়তো বা দেবে। ওয়েস্টার্ন। চেক ইন করার সাথে সাথেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হলো এবং এখন আমরা লাঞ্চ খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, যে আসছে দেখি লাঞ্চ কেমন হয়। তবে সান্দাকফু তো অনেকটা কস্টলি, এখানে আশা করি মানে এখানে একটু কম পড়লো, 1100 করে পড়লো, বুঝতে পারছো। তো এটা ভাত, এটা হটপটে দিয়েছিল, আমি ফেলে দিয়েছি। এটা ভাত, ডাল, এটা সবজি, এটা কোয়াশের তরকারি, আর এটা স্যালাড, পাঁপড় দিয়েছে, ভাজা দিয়েছে, এটা আলু ভাজা, এটা শুকনো আলু ভাজা, আর এটা হচ্ছে ডিম। চলো খাওয়া দাওয়া করবো। তো আইটেম তো মনে হচ্ছে ভালোই হবে, খাওয়া দাওয়া করে নিই। চলো, এটা সঞ্জিতদার রেকমেন্ডেশন। লাঞ্চ সেরে ঠিক করলাম একটু পড়ন্ত বিকালে হাঁটতে যাব। হেঁটে হেঁটে ওপরে এলাম। পশুপতি মার্কেট যখন গিয়েছিলাম নেপালে, তখন আমি বলেছিলাম যে নেপালে আমি অবশ্যই যাব এবছর। তো বছর তো প্রায় শেষের দিকে, নেপাল ট্যুর প্ল্যানটা একটু ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আপাতত আমি নেপালেই দাঁড়িয়ে আছি। আর আজকে রাত্রিবেলা থাকবো নেপালে। এই যে নেপাল, এই যে ভারত, এই যে নেপাল, এই যে ভারত, এই যে নেপাল, এই যে আমার ভারত। তো বর্ডার এরকমই হওয়া উচিত। এখানে ইন্ডিয়ার সিমের নেটওয়ার্ক থাকে না, যেহেতু আমরা নেপালের হোটেলে আছি, তাই ইন্টারনেট সার্ফিংয়ের জন্য আমরা হোমস্টের ওয়াইফাই ইউজ করছিলাম। এই যে এখন আমরা মোটামুটি টুমলিংয়ের সব থেকে উচ্চতম জায়গাতে দাঁড়িয়ে আছি, কিন্তু টুমলিং থেকেও উঁচু জায়গা হলো কিন্তু টুংলু। টুংলু হচ্ছে 3070 মিটার, মানে প্রায় 10,300 ফিট। আর এটা হলো 2970 মিটার। মানে এই টুমলিং 2970 মিটার, মানে 10,000 ফিট। ওই যে উপরের পাহাড়টা দেখতে পাচ্ছ, মেঘে ঢেকে যাচ্ছে, ওই যে উপরে ওই পাহাড়টা হলো তোমার টুংলু। টুংলু থেকে ওই রাস্তা নিচে নেমে চলে এসছে। সান্দাকফুর উচ্চতা 11,930 ফিট বা 3636 মিটার, যেটা কালকে আমরা যাব। তো চলো আজকে এখানকারই কিছু গল্প করি। এখানে এই যে মেঘ রোদ্দুরের খেলা, এটা দেখতে খুব দারুণ লাগছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট লেজার সময় এখানে টাইম স্পেন্ড করা। এখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, আবার যদি ইচ্ছা হয় তাহলে আবার টুংলু অবধিও যাবো হেঁটে হেঁটে। ওই সাইডটায় রোদ্দুর দিচ্ছে, কিন্তু এই সাইডটাতে রোদ্দুর নেই। আবার নেপালের সাইডে মেঘ, এই সাইডে মেঘ নেই। নেপালের সাইডটা একটু নিচু সাইড, তার জন্য মেঘে ভর্তি হয়ে গেছে। এই সাইডটাতে আবার পাহাড়ে, এই সাইডটাতে মেঘ কম। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে রুমে ফিরে একটু রেস্ট নিলাম। সন্ধ্যায় চলে এলো চা ও টিফিনে মোমো। দুপুরবেলা ওখান থেকে এসে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে প্রচণ্ড ঠান্ডা। রেস্ট নিয়ে তারপরে এখানে এসে এখন স্ন্যাক্সের জন্য ডাক পড়লো, তো স্ন্যাক্স খাবো। খেয়ে দিয়ে তো তারপরে আমরা রাত্রিবেলা আবার খাবার 9টার দিকে, ঠিক আছে। এখানে ইলেকট্রিসিটির প্রবলেম নেই, তবে আমার গলা বসে গেছে ঠান্ডাতে, প্রচণ্ড ঠান্ডাতে। এখন কফিতে যতটা মেকআপ হয়। 8:30টার মধ্যেই আমাদের ডিনারের জন্য ডাক পড়লো। রাতে আমাদের দিয়ে দিল ভাত আছে, এখানে আছে হচ্ছে রুটি, পাঁপড় ভাজা তো কমন, এটা সবজি, আর এখানে স্যালাড আছে, আর এখানে চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, হ্যাঁ চিকেন আছে 2-3 পিস করে। তো এখন বাজে 8:15। এখান থেকে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আবার সকালবেলা উঠতে হবে ঘুম থেকে মোটামুটি 4টের দিকে, কারণ সকালে সানরাইজ দেখতে হবে এখান থেকে। টুমলিং থেকে কেমন লাগে দেখব। আর এটা কি কিসের আচার? তেঁতুলের আচার আছে। তেঁতুলের আচার খুব পছন্দ। এই যে তেঁতুলের আচার বানিয়েছে হেভি, আমিও খাচ্ছি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়াটা, ও দুপুরে খাওয়া দাওয়াটা নিয়ে বলে রাখি, দারুণ সুন্দর খাবার তৈরি করেছিল। আর রাতের খাবারটা আশা করি ভালো করবে। রাতের ডালটা আলাদা দিয়েছে, মুসুরির ডাল দিয়েছে। তো চলো শুরু করি এখন রাতের ডিনার। ডিনার কমপ্লিট করতেই আমার এক সাবস্ক্রাইবার ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল।
তো টুমলিংয়ে এসে আমাদের যে সাবস্ক্রাইবার ফ্যামিলির এক ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল। এনারা এসছেন সোদপুর থেকে। তো আমাদের চ্যানেল সম্পর্কে এবং আপনাদের ভ্রমণ সম্পর্কে একটু বলবেন। আমাদের ভ্রমণ সম্পর্কে বলাচ্ছি, আপনার চ্যানেলে আমি দেখি রেগুলার, মোটামুটি আমার খুব ভালো লাগে, যার জন্য আপনার সাথে দেখেই আমি আপনাকে চিনতে পেরেছি। হ্যাঁ, সেই জন্যই আপনার সাথে আমি কথা বললাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগে আপনার চ্যানেল দেখতে, আমি রেগুলার ফলো করি আপনার চ্যানেল। আর আমাদের ভ্রমণ এখানে এসেছি আমরা, টুমলিংয়ে এসেছি, টুমলিং, টমলু, সিঙ্গালীলা এগুলো সব ঘুরলাম, ভালো লাগলো এই আর কি। দেখলাম। ওনারা সান্দাকফু যাবেন না, কারণ আগে অনেকবার গেছেন। হ্যাঁ, সেই আর জন্য সান্দাকফু যাবো। রাস্তাটাও একটু মানে কি খারাপ আছে, খারাপ রাস্তা, টাফ রাস্তা, সেই জন্য আমরা প্রথমবার তো যাই ঘুরে আসি, কারণ ভিডিওটাও তো দিতে হবে। অবশ্যই। যাই হোক, এখানে নাইট স্টে করলাম বলে এনাদের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে। ভালো থাকবে আর ভিডিও দেখতে থাকবে। এখানে বর্তমানে প্রচণ্ড ঠান্ডা, উষ্ণতা প্রায় 7 ডিগ্রি। শিলিগুড়িতে ছিল 25 ডিগ্রি প্লাস। 2টি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। কাল ভোর ভোর উঠতে হবে সানরাইজ দেখার জন্য। ডে 2 আমি উঠে রেডি হয়ে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং সকলকে। এখন 5টা বাজে আর আমার মোবাইলে 5:30 বেজে গেছে, কারণ নেপালের টাওয়ার ধরছে। এবার বিষয়টা হলো যে আমি 4টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, তার মানে মোবাইলে অ্যালার্ম বাজিয়েছে অরিজিনালি 3:30-র সময়। আমি 3:30-র সময় উঠে একটু একটু করে রেডি হচ্ছি, কখন হবে সকাল। তো স্মার্ট ওয়াচে দেখলাম এখন 5টা বাজে। তো মোটামুটি মনে হলো যে বাইরে বেরোনো যায়, কিন্তু এই অবস্থায় ফুল প্যাক করে নিয়েছি নিজেকে। হাতে গ্লাভসটা পরতে হবে, জাস্ট ফুল প্যাক করে নিয়েছি, না হলে অসম্ভব বিষয়। প্রচণ্ড ঠান্ডা, আর আমার এমনিতেই ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখাবো টুমলিং থেকে কেমন হয় সূর্যোদয়, এবং এখান থেকে কতটা সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট ও অন্যান্য পাহাড়। তো চলো দেখতে থাকো। যাই হোক, বাইরে বেরিয়ে দেখি একদম অন্ধকার। 1-2 জন এসেছে সানরাইজ দেখতে। ধীরে ধীরে সময় কাটতে থাকলো এবং লোক বাড়তে থাকলো। সূর্যের কমলা আভার রেখা সকলের চক্ষুগোচর হলো, আর অন্যদিকে ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘাও দৃশ্যমান হতে থাকলো। যখন ঘড়িতে কাটায় 6টা বাজলো, তখন সূর্য উঠল এবং কাঞ্চনজঙ্ঘা একদম হলুদ থেকে সাদা স্পষ্ট হয়ে এলো। আজ এই যে দৃশ্য আমি দেখলাম, তা জন্মান্তরও ভুলবো না। এরকম এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে প্রথম। তো টুমলিং থেকে সেই নৈসর্গিক দৃশ্যের মানে সাক্ষী হলাম। এই সাইড থেকে সূর্যোদয়, আর পেছনে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ স্লিপিং বুদ্ধা রেঞ্জ, জাস্ট অপূর্ব। আর এক্ষুনি মেঘে ঢেকে যাচ্ছে, জাস্ট 5 মিনিট হলো দেখা যাচ্ছে, মানে সম্পূর্ণ রেঞ্জটা 5 মিনিট হলো দেখা যাচ্ছে একদম সূর্যোদয়ের পর। এক্ষুনি আবার মেঘে টোটালটাই ঢেকে যাচ্ছে। এটা সকাল না উঠলে বোঝা যাবে না। আমি সেই 3:30-র থেকে উঠে মানে ওঠানামা করছি। যাই হোক, আলটিমেটলি এখন দর্শন মিলল সম্পূর্ণটা। এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ছবি আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন। বিশ্বরূপম লাইভ সার্চ করবেন, পেয়ে যাবেন। এখানে প্রায় 7টা পর্যন্ত কাটিয়ে হোমস্টেতে ফেরত আসলাম এবং ব্রেকফাস্ট করে নিলাম। তো সকাল আমাদের ব্রেকফাস্টে চলে এসছে এই যে পুরি টাইপের, এটা খুব মোটা টাইপের একটা লুচি আর ডিম, আর এখানে ছোলা আর আলুর তরকারি। চলো খেয়ে নেব। এরপর 9টা নাগাদ বেরিয়ে পড়লাম পাহাড়ি কন্যা সান্দাকফুর দিকে। তো এখন সকাল 9টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি টুমলিং থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। এবারই তো রিয়েল মজা আসবে, মানে রাস্তা যা হবে আর সেই মজার উপর দিয়ে আমরা মজা নেব। দেখি, ল্যান্ড রোভারে আসেনি, এদিক থেকে একটা ভাগ্য ভালো। হ্যাঁ, বোলেরোতে একটু জার্কিং একটু কম হবে, তবে জাস্ট 19-20, তার থেকে বেশি নয়। সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন জার্কিং হয়, কেমন হিলা ডালেগা পুরা। চলো। প্রায় 10-15 মিনিট ড্রাইভ করার পর সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের বোর্ড দেখতে পেলাম। এখানে আমাদের আগের দিনের কাটা টিকিট দেখিয়ে প্রবেশ করতে হবে ন্যাশনাল পার্কের মধ্যে। সামনেই আছে এসএসবির এন্ট্রি চেকপোস্ট। এখানে এন্ট্রি করে আমরা প্রপার জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। তো এখন আমরা আছি সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে। বিষয়টা হলো যে টুমলিং থেকে 1-1.5 কিলোমিটার সামনে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের তোমার এন্ট্রি পয়েন্ট, যেখানে তোমার প্রথমবার
ওই টিকিটটা দেখাতে হবে। তো টিকিট দেখিয়ে আমরা সামনে আসলাম, আবার এসএসবি আছে সশস্ত্র সীমা বল, সেখানে তোমার আধার কার্ড দেখিয়ে তোমাকে এন্ট্রি করতে হলো। এবং এখন আমরা জঙ্গলের রাস্তায় জঙ্গলের ভেতরে চলে এসেছি। এবার এখানে তুমি রেড পান্ডা, লেপার্ড, তারপরে ময়ূর, ভল্লুক অনেক কিছু দেখতে পারো। একটা পর্চিও দিয়েছে, যখন তুমি টিকিট কাটবে তখন একটা টোটাল প্যাম্পলেট টাইপের দিয়েছে, তো সেটাতে লেখা আছে। এবার কতটা কি ভাগ্য হবে জানি না। সকাল সকাল আমরা বেরিয়েছি যাতে কিছু দেখা যায়, রাস্তায় কিছু দেখা যাবে কিনা। তবে পাখিটাকে প্রচুর দেখা যাচ্ছে। এখানে প্রচুর ধরনের পাখি আছে, তো চলো দেখি এবং তোমাদেরকেও দেখাই। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে মেইনলি দেখা যায় রেড পান্ডা, লেপার্ড, ডিয়ার্স এবং বিভিন্ন প্রকার পাখি। তবে আমাদের ভাগ্যে কিছু জুটবে কিনা সেটা আমাদের জানা নেই। সান্দাকফু এখান থেকে 15 কিলোমিটার। রাস্তা এখন অতটা খারাপ হয়নি, শুনেছি লাস্ট 6-7 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ। তো এখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা যে ভীষণ খারাপ তা নয়, তবে মোটামুটি চলে। ধীরে ধীরে প্রায় ঘন্টাখানেকের মধ্যে জঙ্গলের রাস্তা ধরে আমরা গৌরীবাসে এসে পৌঁছালাম। তো এখন আমরা আছি গৌরীবাসে। এখানে আমাদের চেক ইন হলো। এইবার মেন সিঙ্গলীলা, এতক্ষণ তো সিঙ্গলীলা ছিল, কিন্তু রাস্তা খারাপ এবারই। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এই রাস্তা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে হোমস্টে আমার পেছনে, হোমস্টে মঙ্গোলিয়া হোমস্টে, এখানেও তোমরা থাকতে পারো। এই মঙ্গোলিয়া হোমস্টে হচ্ছে নেপালে, হ্যাঁ। আর এটা হচ্ছে ইন্ডিয়াতে। আমাদের এই সাইডে আছে সশস্ত্র সীমা বলে গৌরীবাসের হেডকোয়ার্টার, সেটা যেটা দেখাতে পাচ্ছি না, দেখানো উচিত নয়। আর আমরা যাব, এবার বেরিয়ে যাব। আমাদের সামনে দেখাতে হলো চেকপোস্টে, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট, সেই চেকপোস্টে দেখাতে হলো টিকিট। তবে দেখাতে হবে 2 জায়গায় এন্ট্রি করতে হবে। একটা হচ্ছে সশস্ত্র সীমা বলের এখানে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টে, আর একটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। তো 2 জায়গায় দেখিয়ে এবার আমরা উপরের দিকে উঠবো। এই গৌরীবাস থেকে সান্দাকফুর দূরত্ব প্রায় 12 কিলোমিটার এবং এখান থেকেই খাড়াই পথ শুরু। আর সেই বিখ্যাত পাথর বসানো দুর্ধর্ষ রাস্তা, এই রাস্তা সত্যি অনবদ্য। এই রাস্তা কোথাও এসেছে ভারতে, কোথাও গেছে নেপালে, সেই কারণেই হয়তোবা এই হাল। তবুও রাস্তা যতটুকুই করেছে না কেন সেটা ইন্ডিয়ার পক্ষ থেকেই করা হয়েছে। আর ফরেস্ট ডিপার্টমেন্ট পার হেড 120 টাকা করে চার্জ করছে। তবে তারা বাস্তবিক ক্ষেত্রে এই রাস্তাটা ঠিক করতে পারত, কিন্তু করছে না। গৌরীবাস থেকে তোমার সান্দাকফু কিন্তু বেশ চড়ায়, আর রাস্তা একদমই ছোট। এই যে তার জন্য আগে পিছনে করে গাড়ি সাইড দিতে হচ্ছে, মানে একটা গাড়ি চলে আসলে আরেকটা গাড়ি আটকে যাচ্ছে, তার জন্য আগে পিছনে। আর বোল্ডার রাস্তা শুরু হয়ে গেছে, বোল্ডার রাস্তা শুরু হয়ে গেছে। আর অনেকেই হেঁটে ট্রেক করে যাচ্ছে। আমি ইভেন সারপ্রাইজ যে তামিলনাড়ু থেকে একজন এসে ট্রেক করতে ওদের নাম লেখালো, আমি দেখলাম তামিলনাড়ু থেকে এসে। তুমি ভাবো, এই যে গাড়ি আটকে গেল, আবার পেছাতে হবে। এই যে গাড়ি আসলো, গাড়ি আটকে গেল। আর হ্যাঁ, আরেকটা কথা বললে কি, এখানে কিন্তু তোমার ল্যান্ড রোভারের সাথে সাথে বোলেরো যেমন চলে, ঠিক তেমন জিপও চলে। এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা কিন্তু জিপ গাড়ি, এটা কিন্তু ল্যান্ড রোভার নয়। যাই হোক, এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে এগোতে এগোতে পৌঁছে গেলাম কালীপোখরিতে। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হলো কালীপোখরি। আমরা চলে এসেছি কালীপোখরিতে। এটা হলো কালীপোখরি লেক, একটা প্রদীপের মতো একটা লেক, কালো বলে এই লেকটার নাম কালীপোখরি। লেক বলা ভুল, ছোট্ট একটা জলাশয়, কিন্তু পদ্ম ফুল ফুটেছিল। পদ্ম ফুলের গাছ দেখতে পাচ্ছি, পদ্ম ফুল ফুটেছিল। জাস্ট অপূর্ব লাগতো যদি পদ্ম ফুলটা তোমাদেরকে দেখাতে পারতাম। জাস্ট ওপর থেকে দেখো, মাইন্ড ব্লোয়িং। এই পাশে নেপাল, এই যে নেপালের ফ্ল্যাগ লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছ, দারুণ অপূর্ব। এখানেও অনেকে থাকছে, এখানে হোমস্টে আছে বেশ কয়েকটা, এখানেও অনেকে থাকছে। কালীপোখরি বা কালপোখরি থেকে 2টি রাস্তা সান্দাকফুর দিকে গেছে, একটা ভারত হয়ে এবং আরেকটা নেপাল হয়ে। ভারতের রাস্তাটা খুবই চড়াই, আর আমরা নেপালের রাস্তা ধরেছিলাম। কিছু দূর এগোতে লোকাল এক নেপালি আমাদের কাছে টিকিট দেখিয়ে পার হেড 50 টাকা করে চার্জ নিয়ে নিল। বেকার এই চার্জ, আশা করি কোনো টাকায় নেপাল সরকারের কাছে যাবে না। যদিও ফেরার দিন ওই লোকটাকে ওখানে আর দেখিনি। নেপালে, বিশেষ করে সান্দাকফুতে ভারতীয় মুদ্রা চলে, কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। এরপর আমরা বিখাইভঞ্জন হয়ে ওপরে চড়তে থাকলাম। রাস্তা দেখো, বিভৎস খারাপ রাস্তা।
দেখেছো? দোলনি, দোল 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 দোলনি, কানা মাথায় চিরুনি নাকি যেন একটা গান আছে না, তো ওরকম দোল দোল দোলনি হচ্ছে। প্রায় 12:30 নাগাদ এসে পৌঁছালাম সান্দাকফুতে। ঘোলাটে মেঘলা আকাশ কেটে একদম নীল আকাশের দর্শন মিলল, সঙ্গে কাঞ্চনজঙ্ঘারও। আমাদের রুম বুকিং করা ছিল না, তাই প্রথমে আমরা ঘুরে দেখলাম এখানকার শেরপা চিলেট হোমস্টে। রুম বেশ ভালো, কিন্তু দুজনের ব্রেকফাস্ট ও ডিনার সহ থাকার মূল্য 3,500 টাকা। তবে দাম দর করে কিছু না কমালে চলে এলাম সান্দাকফুর বেস্ট হোটেল সানরাইজে। সানরাইজ হোটেলে এসে দেখলাম ওদের মেইন বিল্ডিংয়ে 16টা রুমের একটাও খালি নেই, তাই এদেরই এক্সটেন্ডেড কটেজে আমরা একটা রুম ভাগ্যবশত পেয়ে গেলাম। রুমের চার্জ লাগলো 1500 টাকা, তবে এক্ষেত্রে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না। 6টি রুমে 2টি কমন ইন্ডিয়ান বাথরুম। এদের মেন বিল্ডিংয়ে ডাবল বেড চার্জ 2500 টাকা, ট্রিপল বেড চার্জ 3000 টাকা এবং 4 বেড 3.5 থেকে 4000 টাকা পর্যন্ত আছে। এগুলি একটু বেশি কস্টলি। আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। এনারা কিন্তু ফোন রিসিভ করেন না। যাই হোক, হোটেলের রুমে চেক ইন করে রৌদ্রোজ্জ্বল সান্দাকফুতে আমরা নেপাল থেকে ভারতে ঘুরতে এলাম। আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে ট্রেকার শার্ট, জিটিএ ট্রেকার শার্ট। এগুলো কিন্তু তোমাদেরকে কলকাতা থেকে বা দার্জিলিং থেকে তোমাদেরকে বুক করতে হবে। যার দার্জিলিংয়ের জিটিএ হেড অফিস আছে সেখান থেকে বুক করতে হবে। তো সেটা কি করবে, সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ফোনে বুকিং করলে হবে না, ওখান থেকে করতে হবে। সানরাইজ হোটেল অবস্থিত নেপালে, আর জিটিএ টেকার শার্ট এবং হোটেল নমবুদ্ধা ইন্ডিয়াতে। এছাড়াও আছে পিডব্লিউডির বাংলো এবং এসএসবি ক্যাম্প। জাস্ট এটুকুই হলো সান্দাকফু। আমার পিছনে এটা হোটেল নমবুদ্ধা। এটা কিন্তু জিটিএ ট্রেকার শার্টের মধ্যে না, আলাদা। হোটেলের ভেতরে গেলাম, হোটেলটা বেশ বড়, অনেকগুলো, আশা করি মোটামুটি 16টা রুম ধরো আছে, কিন্তু ভেতরে কেউ নেই, একটা লোক জনমানুষই নেই। আমি গেলাম ভেতরে, একটা জনমানুষই নেই। তবে এটার নাম্বার আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে যোগাযোগ করে আসতে পারো। যদি মানে তোমাদের বুকিং নেয় তাহলে নিতে পারে, হয়তোবা বুকিং অ্যামাউন্ট কমও হতে পারে। এখানে আছে একটা কাচে ঘেরা ভিউ পয়েন্ট। আমরা পাহাড় চড়ে উঠলাম। এখান থেকে পুরো সান্দাকফু সবথেকে সুন্দর দেখায়। সারাদিনের এত ধকলের পর রুমে ফিরে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়লাম, এবং ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা বেজে গেছে, আর খিদেও লেগেছে। বুঝলাম দুপুরের লাঞ্চটা আমাদের মিস হয়ে গেছে। তাই সন্ধ্যাবেলা 30 টাকা দিয়ে ব্ল্যাক টি এবং আমাদের নেওয়া কেক দিয়ে পেট ভরে নিলাম। সন্ধ্যায় এসে বসলাম সানরাইজ হোটেলের ডাইনিং স্পেসে। এখানে চলছে ডিজে, কারাওকে, মদ, স্ন্যাক্স, পার্টি, নাচ, গান ইত্যাদি। নাচ ও গানের সাথে অ্যাডজাস্ট করলেও বিয়ার ও হুইস্কির সাথে অ্যাডজাস্ট করতে না পারায় রুমে ফেরত এলাম। তারপর রাত 9টা নাগাদ আবার চলে এলাম রাতের ডিনার করতে। ডিনারে অর্ডার করেছিলাম চিকেন কারি, যেটি দাম নিয়েছিল 250 টাকা পার প্লেট, এবং 8 পিস ছোট ছোট চিকেন ছিল, আর দুজনের জন্য 6টা তাওয়া রুটি, যেটার দাম পড়েছিল পার পিস 25 টাকা করে। যদিও এগুলি আমাদের বাড়ির পাশে 3 টাকায় বিক্রি হয়। এখানকার মেনু আপনাদের দেখায়, তবে অত্যাধিক কস্টলি এবং আগুন চড়া দাম। আর সিজন টাইমে নর্মাল হট ওয়াটার 500 ml এনারা 10 থেকে 20 টাকা করে বিক্রি করে থাকেন। আমরা জলের ক্যান সঙ্গে নিয়ে এলেও আমাদের সেটা লাগেনি, কারণ এখান থেকে আমাদের গরম জল প্রোভাইড করা হয়েছিল। তবে এখানে স্নানের জন্য কোনো গরম জল দেওয়া হয় না। যদি স্নান করতেই হয় তাহলে ঠান্ডা জলেই করতে হবে। যাই হোক, আমরা ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ উষ্ণতার পারদ 5 ডিগ্রিতে নেমেছে। প্রচণ্ড ঠান্ডা, আর থাকতে পারছি না। ডে 3 টুমলিংয়ের মতো এত সকালে আর ঘুম থেকে উঠিনি, কারণ জানতাম যে সূর্যোদয় 6টার সময়ই হবে। 5:15তেই আমরা চলে এলাম সানরাইজ হোমস্টের ছাদে। সানরাইজ হোটেলের ছাদে গিয়ে যা দেখলাম তা জন্মান্তরও ভুলব না। মানে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ থেকে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর উচ্চতম শৃঙ্গ দর্শন। সান্দাকফু রাস্তা দিয়ে বডি ম্যাসাজ করতে করতে আসার পর এই দৃশ্য যদি না পেতাম তাহলে সত্যি খুব মিস করতাম। জাস্ট দারুণ, মানে এর জন্যই সবাই সান্দাকফু আসে, আর বহু মানুষ তো হেঁটে আসছে ট্রেকিং করে এটা দেখার জন্য শুধুমাত্র। কাঞ্চনজঙ্ঘা এই পেছন দিকে সূর্য উঠছে, আর এই সাইডে এভারেস্ট, মাকালু আর লোচ্ছে দেখা যাচ্ছে ওই যে। জাস্ট এটা মানে এটা বিশ্বাসযোগ্য নয়, আমি যে দেখতে পাবো এটা ভাবিনি। আরও সূর্য ওঠার পরে আরও হয়তো বা স্পষ্ট হবে, বা ক্লিয়ার হবে, বা মেঘে ঢেকে যাবে, যে কোনো একটা হবে।
হস্তযুগল থরথরিয়া কাঁপিয়া উঠিলেও হৃদয় জুড়ে উষ্ণ অনুভূতি সমস্ত শীতপ্রবাহকে স্তম্ভিত করিয়া দিল। এখন সূর্যোদয় হবে, এখন 6:45 বাজে। 6টার সময় সূর্যোদয় হয়, আগের দিনও দেখিয়েছি। এখন 6:45 বাজে, কিন্তু যে আলোটা পড়েছে সেটাতেই কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার, জাস্ট অপূর্ব লাগছে কাঞ্চনজঙ্ঘা। ওই যে দেখা যাচ্ছে, এখান দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই সাইডে দেখালাম এভারেস্ট, মাকালু আর লোৎসে। ওয়ার্ল্ডের 5টা হাইয়েস্ট পিকের মধ্যে কেটু বাদ দিয়ে, কেটু কারাকোরাম যেটা লাদাখে গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা বাদ দিয়ে বাকি সব কটা, বাকি 4টে পিক এখান থেকে, এই সান্দাকফু থেকে দেখা যায়। কেন বুঝতে পেরেছো? এত খাটনি করে আসার পরে এখানে এসে মানে পুরো বডি ম্যাসাজ হয়ে গেছিলো। ওই যে আসছিলাম যে রাস্তা দিয়ে, বডি ম্যাসাজ করে আসার পর এটা দেখার জন্যই মানুষ দাঁড়িয়ে থাকে। আর এটা সানরাইজ হোটেলের ছাদ থেকে। তাছাড়া ওই সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, সেই জায়গাটা তো তুমি যেতে পারবে ভিউ পয়েন্টে, কিন্তু ভিউ পয়েন্টে হাঁটতে হাঁটতে অনেকটা উঠতে হবে। আগে শুনেছিলাম সানরাইজ হোটেলে ছাদ থেকে দেখতে গেলে হয়তো 50 টাকা করে পার হেড চার্জ নেয়, কিন্তু এখন এরকম কোনো সিস্টেমই দেখলাম না, কেউ নেই, কোনো চার্জের কোনো ব্যাপার নেই, সবাই আসছে, সবাই দেখছে, প্রচুর লোকে। দেখো, আপনারা যদি সানরাইজ হোমস্টেতে থাকেন তাহলে বিনামূল্যে সানরাইজ হোমস্টের ছাদে উঠে যেতে পারেন। এ যা জিনিস দেখলাম তা কখনো দেখতে পাবো বলে আমার সন্দেহ। ক্যামেরা, মোবাইল, গোপ্রো এই 3খানি যন্ত্রাংশকে একেবারে কাজে লাগাইয়া একটু শান্তির নিঃশ্বাস ফেলিলাম। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু ও লোৎসে দেখিয়া আমার নয়ন দুখানি জুড়াইয়া গেল। লাদাখ ভ্রমণ পর্বে দেখিয়াছিলাম কারাকোরাম। শৃঙ্গ পর্বের 5 মহারথী দর্শন সম্পন্ন হইল। রাতের প্রচণ্ড ঠান্ডা সহ্য করার পর আজ এখন সকালবেলা 6টা বাজে, সূর্য আমার মুখের উপর পড়েছে, কিন্তু আমার মুখের থেকে বড় ব্যাপার পেছনে পড়েছে এভারেস্টের ওপর। কাঞ্চনজঙ্ঘা তো আছেই, সঙ্গে এভারেস্ট। এই অনন্য দৃশ্য সমস্ত ক্লান্তিকে দূর করে দিয়েছে, মানে অপূর্ব সুন্দর। আমার আর ঠান্ডা লাগছে না, খুলে দিয়েছে সব কিছু, মাথা কানের সব পট্টি খুলে দিয়েছি, জাস্ট অপূর্ব সুন্দর। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো, মানে এটা মাইন্ড ব্লোয়িং। সূর্যকিরণ চারিদিকে আরও উজ্জ্বল হয়ে উঠল। এই দৃশ্য দেখা সান্দাকফুতেই সম্ভব, তাই আপনার আসাই উচিত একদিন এখানে। এখান থেকে নিচে নেমে ব্ল্যাক টি হাতে সূর্যের ছ্যাঁকা নিতে নিতে ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম। ব্রেড, বাটার, জ্যাম, মাত্র 70 টাকা। বরফ পড়েছে। ওকে, সান্দাকফু থেকে অনেকে ফালুট যায়। ওই যে ওই সাইডের যে পাহাড়টা, নিচের দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফালুট। এখান থেকে 22 কিলোমিটার, কিন্তু ফালুট আমরা গেলাম না, কারণ সান্দাকফু থেকেই জাস্ট ভিউ অসাধারণ। ফালুট যাই ওই কাঞ্চনজঙ্ঘা আরও ক্লোজ দেখার জন্য। এখান থেকে মোটামুটি এরিয়াল ভিউতে 90 কিলোমিটার তুমি বলতে পারো কাঞ্চনজঙ্ঘা, যেটা ঢেকে যাচ্ছে। তো বাই বাই টাটা, কাঞ্চনজঙ্ঘাকে বাই বাই টাটা বলে বেরিয়ে পড়বো। আজ এখান থেকেই ডিরেক্ট ফিরবো এনজেপি, তাই বিদায় নিলাম সকাল 8:30 নাগাদ। 11:30টার মধ্যে পৌঁছে গেলাম মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে একটা ট্রাভেলার বাস ডাইরেক্ট শিলিগুড়ি যায় দুপুর 1টা নাগাদ। তবে সেটার জন্য আর অপেক্ষা না করে 50 টাকা ভাড়া দিয়ে চলে এলাম সুকিয়াপোখরি, এবং সেখান থেকে মিরিক হয়ে ডাইরেক্ট শিলিগুড়ির শেয়ার গাড়ি পেয়ে গেলাম। আর 250 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি, এবং সেখান থেকে নিজের বাড়ি। আর আমাদের জার্নি এখানেই শেষ হলো। এবার আসি খরচের বিষয়ে। ধরে নিচ্ছি আপনারা এক গ্রুপে 8 জন আছেন। শিলিগুড়ি থেকে বাসে ঘুম অবধি 90 টাকা, ঘুম থেকে বাসে সুকিয়া অবধি 30 টাকা, সুকিয়া থেকে মানেভঞ্জন অবধি পার হেড 50 টাকা, অর্থাৎ শিলিগুড়ি থেকে মানেভঞ্জন পৌঁছে যাচ্ছেন 170 টাকায়। আর যাওয়া এবং আসা মিলে 340 টাকা। শিলিগুড়ি, ঘুম বা সুকিয়া থেকে ব্রেকফাস্ট করে নিন, সেক্ষেত্রে 50 টাকা পার হেডেই হয়ে যাবে। মানেভঞ্জন থেকে সান্দাকফু 2 রাতের জন্য বোলেরো গাড়ি ভাড়া পড়বে 7000 টাকা, অর্থাৎ পার হেড 875 টাকা করে পড়ছে। টুমলিংয়ে 1 নাইট স্টে করতে ফুডিং লজিং পার হেড 1100 টাকা করে, এবং সান্দাকফুতে 1 নাইট স্টে করার জন্য শুধু রুম চার্জ 2 জনার 1500 টাকা, অর্থাৎ 1 জনার 750 টাকা। প্রথম দিনের ব্রেকফাস্ট তো ধরেইছি 50 টাকা, এবং সান্দাকফুতে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্ট মিলে যদি খরচ ধরি 465 টাকা, আর সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি 120 টাকা, এবং গাড়ি 400 টাকার হিসাবে পার হেড 50 টাকা, অর্থাৎ
সর্বমোট 3,650 টাকাতে টেনে টুনে শিলিগুড়ি থেকে জার্নি আপনার কমপ্লিট হবে। সেক্ষেত্রে আরও 500 টাকা আপনি এক্সট্রা ধরে চলতে পারেন ফাস্ট ফুড, জল এবং হোটেলের দাম ওঠানামা করার বিষয়ে। তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওতে আপনি সম্পূর্ণ গাইড এবং অনেকটাই ভ্যালু পেয়েছেন। যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আমাদের রিচও বাড়বে এবং আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিওর ভিউজও বাড়বে। তো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে ফলো করে রাখতে পারেন, আমি সব জায়গাতেই বিদ্যমান। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।